নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এইবারে অনন্যার এপিসোডে যার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো এবং যার মুখ থেকে তার জার্নির কথা শুনবো, তিনি কিভাবে বর্তমান যুগের পরিস্থিতির সাথে মানিয়ে নতুন একটা ব্যবসাকে দাঁড় করিয়েছে এবং নিজে স্বাবলম্বী হয়েছে। তো সেই একজনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। ওয়েলকাম টু মাই শো পলি। নমস্কার। নমস্কার। তো আমরা তার জার্নির কাছে যাওয়ার আগে যে প্রশ্নটা আমি প্রত্যেককে করছি, কেমন আছো বল? আমি এবছরেই আমার পুরনো ব্যবসার জায়গা থেকে আমি নতুন জায়গায় শিফট করেছি। ব্যবসাটাকে পুজোটা ভালোভাবেই কাটাতে পেরেছি, সেই জন্য তো খুব ভালো আছি আমি। তোমার কাছ থেকে শুনলাম তুমি একটা নতুন জায়গায় দোকান শিফট করেছো, তাহলে প্রথম তোমার ব্যবসাটা কোথায় শুরু করেছিলে এবং কি তোমার দোকানে কি বিক্রি হয়? আমার লেডিস গার্মেন্টস উইথ আমার টেলারিং সেকশনও আছে। আমি বাড়িতেই করি। শেখার পর আমি বাড়ির আত্মীয় স্বজনের জিনিস নিয়ে কাজ শুরু করেছিলাম। তারপরে আমার এক কাকিমা ছিলেন, সন্ধ্যা কাকিমা, উনি আমার মাতৃসম। উনি আমাকে সমস্ত কিছু মার্কেট, কারিগর, সমস্ত কিছু ব্যাপারটা উনি দেখিয়ে দিয়েছেন। ওনার থেকে শিখেছি। ওনার থেকে মাল নিয়ে এসে আমি বাড়িতে বিক্রি করতাম। তারপরে সাহস করে করে নিজেরও মাল কিনেছি, বিক্রি করেছি। কিছুদিন করবার পরে আমি রেন্টে একটা দোকান নিই মার্কেটে। ওখানে দোকান নিয়ে আমি কাজ শুরু করি। আর এই রিসেন্ট আমার নিজস্ব একটি দোকান হয়েছে, সেটি বেলেঘাটা মেন রোডে উড়িয়াবাগান স্টপে জাস্ট ক্রিয়েশন। তাহলে আমরা জাস্ট ক্রিয়েশনে কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় এই অনুষ্ঠানের শেষে আমরা সেটা দেখে নেব। তাহলে তুমি প্রথম বলে তোমার শুরুটা হচ্ছে বাড়িতে, তারপর তুমি রেন্টে নিয়েছো, একটা মার্কেটের মধ্যে একটা রেন্টে দোকান ভাড়া নিয়েছো। তাহলে তো তোমাকে এক কথায় বলতে হয় যে তুমি পুকুর থেকে সমুদ্রে এসে গিয়ে পড়েছো। তো কিভাবে, এই যে দেখো তুমি বাড়িতে যখন করতে তখন বাড়ির লোক, চেনা জানা লোক আসতো, খুব কম বাইরের লোক আসতো, কিন্তু মার্কেটে যাবার পরে তোমার তো পুরোটাই বাইরের লোকের সাথে ডিলিংস হলো, সেইগুলোকে কি করে ম্যানেজ করেছো? সেইগুলো প্রথম দিকে আমি পারতাম না। আমি কাস্টমারকে মাল দেখাতাম, কাস্টমার পছন্দ করতো, জিনিস হাতে নিয়ে দেখতো, কিন্তু কিনতো না। তারপরে আসছি, বা এটা এটা ঠিক হচ্ছে, এই গলাটা এরকম কেন, নানাভাবে চলে যেত। তা আশেপাশে দু একজন দোকানদারকে এগুলো আমি যখন বলছি বা তারা দেখছে, তখন বলছে আপনি কথা ভালো করে বলতে পারছেন না। আচ্ছা, কাস্টমারকে বোঝাতে পারছেন যে এই জিনিসটাই উনি খুঁজছেন, এটাতেই ওনাকে ভালো লাগবে বা এই জিনিসটা ভালো। তা আমাকে যখন এই ভুলটা ধরিয়ে দিল, তো তারপর থেকে আমি চেষ্টা করতে লাগলাম যে উনি কি চাইছেন, ওনাকে কোনটা ভালো লাগবে, বললে জিনিসটা কতটা ভালো, এইভাবে ওনাদের বোঝাতে বোঝাতে তারপরে দেখলাম যে ওনারা নিতে শুরু করলো। আচ্ছা, আর স্টিচিংটা হঠাৎ করে মানে তুমি ডিসিশন নিলে কেন যে তোমার আমি এর পাশাপাশি টেলারিং করবে? হ্যাঁ, আমি এই কাজটা জানতাম, তো মেশিনটাও সঙ্গে নেওয়া ছিল। তা প্রথম দিকে আমি অল্টার গুলো করতাম, যেগুলো আমি কুর্তি বিক্রি করছি, লেন্থ কাটা বা হাত লাগানো, এগুলো করতাম। তা তখন কাস্টমারই আমার ওই অল্টার গুলো দেখে খুব খুশি হয়ে তারাই বলছে তাহলে আমার পুরো জামাটাও বানিয়ে দাও। আচ্ছা, তো এইভাবে আবার শুরু করলাম। ওনাদের কথা শুনে ওনারাই এটা আমাকে সাহস জোগালো। করতে করতে আজকে তো আমি সব রকমই কাজ করছি, লেডিসের সমস্ত কিছু, অল্টারও হচ্ছে, নতুন জামাও তৈরি হচ্ছে, আর যা যা করবার তাই টেলারিং সেকশনে যা যা হওয়ার সেটাই করছি আমি। আচ্ছা, তুমি তো বললে যে এরপরে তুমি এত বছর একটা মার্কেটে তুমি দোকান চালিয়েছো, তারপরে তুমি চলে এসেছো তোমার নতুন জায়গায় নিজের দোকান। তোমাকে অভিনন্দন জানাচ্ছি, তোমার একটা নিজস্ব দোকান। এরপর তুমি বললে আবার নতুন দোকানে তুমি শিফট করেছো, বেলেঘাটায় চলে এসেছো। তো ওখানে তুমি কত বছর দোকান চালিয়েছো মার্কেটে? 10 থেকে 2024 পর্যন্ত ছিলাম। 10 থেকে 2024 সাল অব্দি দোকানে চালিয়েছো। তো আমার তোমার কাছে এটা জানতে ইচ্ছা করছে, সে রেন্টের হোক যাই হোক, তোমার একটা সেট আপ, সবকিছু সেট আপ, কাস্টমার জানে তুমি কি কোয়ালিটির দাও, তোমার দোকান খুলে এসব সেট আপ ছেড়ে বেরিয়ে আসতে
তোমার অসুবিধা হলো না, বা কেন এমন এই একটা ডিসিশন নিলে যে তুমি নতুন জায়গায় তোমার কিছু করতে হবে, কেন? সেটা তো ওই মার্কেটে যাওয়ার পরে আমার কাজের শিখতে শিখতে তো একটা অভিজ্ঞতা হয়েছে, সবকিছু সেট আপ করেছি, 100 বার শিখেছি, প্রচুর খুব ভালো ব্যবহার পেয়েছি সবকিছুই ওখানে। কিন্তু লাস্ট 2-3 বছর ধরে কিছু পরিবেশটা পাল্টে গেল। আচ্ছা। তা ওইখানে মানে আশেপাশের দোকানদারদের মানে আমার দোকান গার্ড করে তাদের ডিসপ্লে করা, তাদের মানে আমার গলির মধ্যে দিয়ে শেষে দোকানটা ছিল, সেইখানে গলিটা এরকম ভাবে ডিসপ্লে করছে, রিং দুটো লাগানো, রাউন্ড রিং গুলো, যাতে কেউ আসতে না পারে, দেখতে না পারে, নানা রকম ভাবে অসুবিধা আমার হচ্ছিল কাজের জায়গাতে। আমি এটা চেষ্টা করেও সেইভাবে কিছু করতে পারছিলাম না। তারপরে ওপরে কাঠের একটা দড়ি বা বাটামের মতো টাঙিয়ে দিয়ে সেখানে ডিসপ্লে ঝোলাচ্ছে, যেভাবেই হোক দোকানটাকে গার্ড করবার চেষ্টা করছে। আশেপাশে পরিবেশটা অন্যরকম হয়ে গেছে, লাইট বাইরে দিলে অপোজিটে দোকানদার চেঁচাচ্ছে, নানা রকম এই রোজ এই নিত্যদিন এই ধরনের অশান্তিগুলো আমাকে মানে কষ্ট দিচ্ছিল। তখনই সিদ্ধান্ত নেই এই জায়গাটাতে থেকে লড়াই করে কাজ করার থেকে দূরে সরে গিয়ে শান্তিতে কাজ করা মনে অনেক বেটার হবে। সেই আমাদের প্রচুর হেল্প পেয়েছি। এপিজে আব্দুল কালামের একটা উক্তি আছে যে আশেপাশের সমাজে কাক প্রচুর আছে, কাক ঠক্কর দেয়, তো কাককে ঠক্করটা আটকানোর থেকে ডানা মিলে উড়ে চলে যায়, এত দূরে চলে যাবে যে তোমাকে কাকেরা ওখানে গিয়ে পৌঁছাতে। একদম একদম সেইটাই হয়তো আমার লাইফে ঘটেছে ওই সময়টা। আমি এমনি অনেক শিখেছি, আমাদের আশেপাশে দাদারা মানে একটা সময় গেছে না বললে নয়, যে মানে গিয়ে দেখছি কাস্টমার অর্ডার চাইছে বিকেলে নেবে, তা আমি বাড়ি পৌঁছে গেছি দোকানে। আচ্ছা, আমি পাশের দোকানদার আমাকে টাকা দিয়েছে, আমি বেরিয়ে মাল কিনে রাতে বিক্রি করে ওনাকে টাকা ফেরত দিয়েছি। এই জিনিসটাও আমার সঙ্গে ওখানেই হয়েছে। আবার তার পরবর্তীকালে দোকান কাস্টমার এলেও ভাঙিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, উনিই করেছেন। আরো এইভাবে নানা রকম ভাবে জিনিসটাকে খুব মানে অপছন্দের জায়গায় চলে যাচ্ছিল। তারপরে আমি এটা একটা সুযোগ পেলাম, দিয়ে এসে এখন কাজ করছি, ঠিক আছে সব। তাহলে এই দোকানের জন্য কাকে শুভেচ্ছা জানাবে? তুমি এই নতুন জায়গায় চলে যাওয়ার যে সেটা ভালো সুযোগ পেয়েছি, এইটা তো প্রথমে তো উপরওয়ালা ভগবানকে ধন্যবাদ জানাই। তারপরে আমার যারা বন্ধু, যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকেও, প্লাস যারা সেই সময়টায় আমাকে এইভাবে বিরক্ত করেছে, এইভাবে অশান্তির মধ্যে দিয়ে নিয়ে গেছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা ওইভাবে না করলে আমি হয়তো ছেড়ে বেরিয়ে আসতে পারতাম না। যখন একটা মনে জেদ চেপে গেল, দূর দরকার নেই এখানে থেকে, চলো আবার করে দেখায়, দেখি করি, একটু তো ভয় ছিলই। তো যাই হোক, আমার কাস্টমাররা আমাকে ভীষণ হেল্প করেছে, তারা বেশিরভাগই এসেছে, সাহায্য করেছে, আবার কাজ দিয়েছে, কাজ নিয়ে গেছে, কিনেছে, আর কি দরকার। তাহলে আজকে দিদির কাছ থেকে আমরা একটা খুব সাংঘাতিক মারাত্মক জিনিস কিন্তু শিখলাম। তোমার জীবনে যদি সফল হতে চাও, বন্ধু যেরকম থাকা দরকার, তোমার যারা সমালোচনা করবে, যারা শত্রু, যারা তোমাকে অপমান করবে, সেই ধরনের লোকও তোমার জীবনে থাকা দরকার। তাহলেই কিন্তু তুমি তোমার লক্ষ্যে আরো তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। আচ্ছা দিদি, জার্নির পাশাপাশি আমরা একটু অন্য কিছু জিজ্ঞাসা করি, কারণ টানা জার্নিটা জিজ্ঞাসা করলে তো চলবে না, অন্য কিছু জিজ্ঞাসা করি। তো এই বাদ দিয়ে, দোকান বাদ দিয়ে আর তোমার কি করতে ভালো লাগে? আমার দোকান বাদ দিয়ে তো সেলাই এইসবগুলো ছাড়াও আমি রান্না করতে ভালোবাসি। আমার মেয়ে খুব খেতে ভালোবাসে, তো সেই জন্য নানা রকম ভাবে এক্সপেরিমেন্ট করি। তা মেয়ে তো ভালো বলে, আর এমনিও গানও শুনি, ঘুরতে বেড়াতে যাই, এগুলো ভালো লাগে আমার। আমরা আবার দিদি জার্নিটার মধ্যে যাই। দিদি, তোমাকে জিজ্ঞেস করছে, যেদিন তুমি তোমার দোকানে মার্কেটে, অবশ্যই মার্কেটে আসার পরে ভালোভাবে বিক্রি করতে পারলে জিনিসপত্র, তোমার উপলব্ধি কি হয়েছিল? কারণ তুমি আমাদের প্রথমেই বলেছো যে আমি
বাড়ি থেকে এসেছি, তো যেদিন তুমি বিক্রি করলে সেদিন তোমার উপলব্ধি কি হয়েছে? ভীষণ আনন্দ হয়েছিল, আর খুব খুব ভালো লাগছিল যে আমিও কিছু করতে পারি বা আমিও এটা পারবো করতে। যারা একটু নাক বেঁকিয়ে দেখেছিল, হবে না বলেছিল, এমনও শুনেছি আমি, ওইখানে দোকান নিয়েছেন, ওইখানে ওই দিকটা কাস্টমার ঢোকে না, ও হবে না একদম। তো সেই সব জায়গায় ওইগুলো শোনার পরে যখন আমি শুরু করলাম যে বিক্রি হচ্ছে, কাস্টমার আসছে, আবার রিটার্ন সে তার আত্মীয়কে নিয়ে আসছে, তো তখন আমার মনের জোরটা বাড়লো যে না, আমি পারবো, আমি এটা ঠিক পথে এগোচ্ছি। কারণ শুরুতেই আমাকে বলা হয়েছিল যে ওই দিকটা ঠিক চলবে না, ওইটা হবে না আপনার দোকান। তো মনে জোর পেলাম, চলে যাচ্ছে। হবে না বলে আবার কি আছে, একটু চেষ্টা করতে হবে বা একটু সময় দিতে হবে, একদিনে তো কিছু হয় না। আমিও বসেছিলাম অনেক দিন, দীর্ঘদিন বসেছিলাম, তারপরে আস্তে আস্তে কাস্টমার তো হয়ে গেল। তাহলে দিদির কাছ থেকে আমরা আরেকটা জিনিস জানলাম যে তোমাকে সৎভাবে চেষ্টা করে যেতে হবে, দেখবে সাফল্য তোমার কাছে আসবে। ওই তুমি যদি মনে করো আমি আজ দোকান খুললাম, কালকেই আমার প্রচুর বিক্রি হয়ে যাবে, সে কিন্তু তোমার একদম হবে না। তোমাকে গুডউইল অর্জন করতে হবে, করার পর দেখবে তোমাকে কিন্তু আর কোনোভাবে পেছন ফিরে। তুমি তো কাজের জগতে বহু মানুষের সাথে তোমার পরিচয় হচ্ছে, হবে। তো এমন কেউ আছেন যার সাথে তোমার অভিজ্ঞতা খুব ভালো, তোমার মনে পড়ে যে ইনি ছিলেন বলে আমি কাজটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি? তোমার পরিবারের নয়, পরিবারের বাইরের কেউ? আমি এক দিদির কথা বলবো, প্রিয়া দি। তিনি বাইরে চলে গেছেন, বিদেশে চলে গেছেন। ইনি এসেছিল আমার দোকানে কিছু একটা জিনিস রিমডেল করতে, মানে অল্টারের কাজ নিয়ে। তো তখন আমি ছিলাম না, তা ও স্টাফ সেটা শুনে যে আমাকে ফোনে দিয়েছিল যে তুমি দিদির সঙ্গে আপনি কথা বলুন, উনি যদি করতে পারেন। তো উনি আমার সঙ্গে ফোনে কথা বলে ওনার কি জানি মনে হয়েছিল আমি পারবো, তা উনি কাজটা রেখে চলে গেছিলেন। তা আমি আসার পরে স্টাফ আমাকে বললো যে এই বলতে বলেছে, ফোনে যেটুকু যা বুঝেছি আমি সেই মতন কাজটা করেছিলাম। তারপরে ওনাকে ডাকলাম, উনি দেখে তো ভীষণ খুশি হলো, যেটা চেয়েছিল তার থেকেও ভালো হয়েছে। তখন কি তোমার মানে দোকানের শুরুতে, নতুন শুরুতে? আচ্ছা, মানে তুমি যখন সেই মার্কেটে দোকান করেছো? হ্যাঁ, কেউ সেভাবে আসতো না। তখন উনি কাজটা দেখে বললো তুমি পারবে, তুমি ডিজার্ভ করো এইটা, আমি তোমায় কাজ দেবো। এবং এইভাবে একটু কঠিন, একটু ঘুরিয়ে, মানে সাধারণ ফলস লাগানোটা অন্যভাবে উনি লাগাতেন। আচ্ছা, তো উনি বলে যেতেন, ওনার কেউ করতেন, আমি ওইটা শুনে ওইভাবেই আমি কাজগুলো করতাম। তো উনি ভীষণ খুশি হতো, আর আরো ভালো করে কাজ আমাকে দিয়ে যেত। তা আমি সেগুলো আমার কারিগরদের সঙ্গে বসে করে খুব সুন্দর করে দিয়েছি। তারপর থেকে আমার ডিজাইনার নিয়ে আর কোনো প্রবলেম ফেস করতে হয়নি। সেটা যা করেছে, প্রিয়াদি আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। কাজ উনি প্রচুর কাজ দিয়েছেন এবং খুব নিত্য নতুন জিনিসগুলো দিয়ে যেতেন, এবং খুব ছোট ছোট জিনিস দিয়ে খুব অসাধারণ জিনিসগুলো উনি বানাতেন। যেমন ব্লাউজ তৈরি হচ্ছে, পাটটা নিচে থাকে, উনি বলেন না পাটটা ঘুরিয়ে দাও, পাটটা পিঠে থাকবে, ওপর দিকে থাকবে, তুমি নিচে প্লেন করো। এই যে ছোট ছোট জিনিসগুলো, ওগুলো উনি আমাকে শিখিয়েছেন, তুমি করো। আমি দা এটা হয় নাকি, সবাই তুমি করো না, আমি তো পরবো। মানে একবার শাড়িটা উনি মানে ডিফেক্টই কিনেছেন। আচ্ছা, মানে আঁচল, কোল আঁচলের দিকে, শাড়ির আঁচল নিচের দিকে। আমি বলছি আমি পার লাগানো, তুমি লাগাও, আমি পরার কায়দাটা আমার। উনি উল্টো শাড়ি পরে ছবি তুলে আমাকে পাঠিয়েছে, দেখো। তো সেইটা থেকে আমার মনের জোরটা অনেক বেড়ে গেল। ইনি যদি আমার কাজ এত পছন্দ করেন, উল্টো শাড়িটাকেই কি সুন্দর করে পরা, তো সেই থেকে আমার মনের জোরটা বেড়ে গেল। আমি আরো কাজ করতে শুরু করলাম যে না, আমি পারবো কাজটা করতে। তাহলে আরেকটা জিনিস কিন্তু আমরা আজকে দিদির থেকে জেনে নিলাম যে মানুষ যদি ভালো কাজ করার জন্য যে টিপস গুলো দেয়, ওগুলো কিন্তু নেওয়া উচিত। যে সবসময় এটা ভাবা উচিত নয় কিন্তু আমি যা করছি ঠিক করছি, দেখি না উনি কি বলছেন সেই কাজটা করে।
তো একবার তো চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই কিন্তু আশা করি তোমাদের ফলগুলো সবার কিন্তু ভালো হবে। আচ্ছা দিদি, তোমার কাছ থেকে তো এক্ষুনি একটু আগে শুনে নিয়েছি যে তুমি বিভিন্ন জায়গা থেকে মাল তুলতে যাও। কোথায় কোথায় মাল তুলতে যাও? আমি বড় বাজারতে তো যেতেই হয়, হরিষা হাট আছে, আরো আমার মহাজন ধরা আছে, কারিগররা নিজেরাই আসে মাল নিয়ে। আচ্ছা, তার মানে তোমাকে রাস্তায় গিয়ে জিনিস দোকান কিনে দোকানে আনতে হয়, যেটা দরকার পড়ে সেটা তো যেতেই হয়। আচ্ছা, তোমাকে তাহলে এখনকার দিনের যা অবস্থা, মহিলারা তো সব জায়গায় তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে, তো আমার এই প্রশ্নটা তোমাকে খুব করতে ইচ্ছা হচ্ছে, এমন কোনো ঘটনা ঘটেছে যে তুমি এই মার্কেটে গেছো যে তোমাকে খুব ডিস্টার্ব করা হয়েছে? সেরকম ভাবে ডিস্টার্ব না করলেও ফোন নাম্বার নিয়ে ফোন করেছে, বেড়াতে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, বা অমুকে দেখেছে আমার কোন বন্ধু, আপনি এসেছিলেন আমার দোকানে এই জিনিসটা কিনতে, উনি আপনার সঙ্গে আলাপ করতে চান, এই ধরনের গুলো তো আছেই। তার মানে দেখো, তোমাদের আমি শুনে আসছি যে মহিলাদের সব সময় কিছু না কিছু করে এই ধরনের কথাবার্তা বলা হয়। আমি কিন্তু কোনো পুরুষ যারা দোকানদার তাদের কাছে কিন্তু এটা কোনোদিন শুনিনি যে কেউ তাদের বলেছে ফোন নাম্বার দিয়ে একদিন ঘুরতে যাবার অফার। সত্যি আমাদের এখন মহিলাদের কাজে বেরোতে গেলে কত সচেতন হয়ে কাজটা আমাদের করতে হয়। তুমি এতদিনকার সেটআপ ছেড়ে একটা বেলেঘাটে এলে, নিজের দোকান করলে, তো কি মনে হচ্ছিল প্রথমে যে দোকানটা জমবে? প্রথম দিকে তো একটু ভয় ছিল যে আদৌ ওখানকার জিনিস সেটা অন্যরকম, এখানে আদৌ লোক আসবে কিনা। বলছে তো মুখে সবাই হ্যাঁ যাবো যাবো, কিন্তু আদৌ আসবে কিনা বা এখানকার লোকেরা আমার কাছে আসবে কিনা একটা ভয় ছিলই, অস্বীকার করবো না। কিন্তু যখন বসলাম আস্তে আস্তে, একটু 1-1.5 মাসের মাথায় আস্তে আস্তে লোক ঢুকলো, তারা তাদের আবার আত্মীয়দের নিয়ে এলো, তারা যখন আবার ব্যাক করে এসে আবার জিনিস নিয়ে আছে, তখন আমার মনের জোরটা হলো যে এরা আসবে। আর আমার গড গিফটেড জিনিস আমি বলবো আমার পুরনো কাস্টমার, আচ্ছা, প্রচুর বেশিরভাগই এসেছে, বেশিরভাগ তারা খুব খুশি হয়েছে এসে, তারা খুব আনন্দিত হয়েছে, আশীর্বাদ তো করেছে, সিনিয়ররা জুনিয়ররা আমার সঙ্গে থেকে আনন্দ করে ছবি তুলেছে, তাদের এটা ভালো লেগেছে, কারণ এটা রোডের ওপর, ওটা ছিল ফার্স্ট ফ্লোর, উঠতে অসুবিধা তো, নন এসি ছিল, এখন এসি হয়ে গেছে, তারা খুব আনন্দ করেছে। মানে প্রত্যেকেরই জিনিস বানিয়েছেও কিনেওছে, যেরকম আগে আগে ছিল সেই দূর থেকে যারা আসে তারাও দিদিরা এসেছে, কাছের তো আছে, প্লাস ওদের দেখা দেখি আশেপাশের লোকও আসছে। আমি পুজোতে ভালো জায়গায় পৌঁছাতে পেরেছি এবং আগামী দিনে করবো সেই বিশ্বাসটুকু এসে গেছে আমার মধ্যে। এটা একটু ভয় ছিল যে আদৌ হবে কি হবে না। তাহলে কিন্তু আমরা একটা জিনিস আজকে দিদির কাছ থেকে আবার একটা খুব দুর্দান্ত শিক্ষা নিলাম, যে তুমি সৎ পথে এগিয়ে যাও। যে তুমি যদি লোককে ঠকাও, একদিন ঠকবে, পরের দিন কিন্তু তোমার দোকানে ফেরত আসবে না। আর দিদির ব্যবহার ভালো, দিদির দোকানের দামটা হচ্ছে ঠিকঠাক, ওই জন্যই কিন্তু তার পুরনো যারা কাস্টমার আছে তারা কিন্তু ওই মার্কেট ছেড়ে তারা এসেছেন। এবং আরো একটা সুবিধা যে দোকানটা দিদি বললেন, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, কারণ অনেকের পায়ে ব্যথা, তারা উঠতে গেলে অসুবিধা হতো, প্লাস এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এবং দোকানটা এসি হয়ে গেছে। তাহলে আমরা দিদির দোকানে দেখলাম, তাহলে আর দেরি করবে না, অনুষ্ঠানের শেষে আবার জানাচ্ছি যে দোকান কোথায় আছে, কি ধরনের জিনিসপত্র পাওয়া যায়, সেটা কিন্তু তোমাদের আমি দেখাবো। তাহলে দিদি, তুমি যে চলে এসেছো, আশেপাশের দোকানদারদের সাথে কিরাম? তোমার তো আগে তুমি বলেছো মার্কেটে থাকাকালীন তোমার অভিজ্ঞতা খুব ভালো ছিল, প্রচুর সাহায্য পেয়েছো। এটা তো তোমার দোকান, মার্কেট না, এখানকার অভিজ্ঞতা কিরকম? প্রথম দিকে তো এখানেও সেই একই অভিজ্ঞতা, চলবে না, হবে না, এখানে আবার টেলার এই সেই। তারপরে যখন দেখছে কাস্টমার আসছে, তখন মানে বলেই ফেললো 2-3 বার আশেপাশের দোকান, এত তাড়াতাড়ি কি করে গ্রো করে জিনিসটা, ও আপনাদের ছিল না, তাই দেখছি গাড়ি করে কাস্টমার আসছে। তাই এটা তো কি বলবো, এটা তো গড গিফটেড ছাড়া আর কি বলা যায়, ভগবান পাঠাচ্ছে। ওখানে মার্কেটও তো দোকান ছিলই, কাজও ভালো করে, সব কিছু ঠিক, তাও যে আসছে এটা অনেকখানি না। তো
তো বললো হ্যাঁ ঠিক আছে, শুধু তাই না আপনি কাজটাও নিশ্চয়ই ভালোই করেন, তাহলেই আসছে। বললাম তা তো নিশ্চয়ই কাস্টমার সেটা বলবে, আমি কি বলবো। এরকম মানে যারা বলেছিল হবে না, সেই দোকানদাররা এসে বলছে উনি এসেছেন আপনার দোকানে, এই গাড়িটা এলো, এরকম এসে এসে বলে যাচ্ছে। বাহ, আমার একবার শুভেচ্ছা জানাচ্ছি যে দোকানটা যেন আরো ভালো করে চলে। তো খুব অনলাইন ব্যবসার যুগ, যে আমি অনলাইনে ঘর বাড়ি থেকে দেখে নিলাম, এটা অর্ডার করে দিলাম, আমার বাড়িতে চলে আসছে। তুমি কি অনলাইন ব্যবসা করছো? হ্যাঁ, অনলাইনেও আমার গ্রুপ আছে কাস্টমারদের সঙ্গে, সেখানেও আমি ছবি পাঠাই, তারা নেয়, ডেলিভারি চার্জ যে যার, তা হয়, এটা করছি আমি, অসুবিধা কিছু। টেলারিংটা তো আর হয় না, তবুও কাস্টমাররা চেষ্টা করে, আসে ওটা নেওয়ার পরে। করি অনলাইন ব্যবসা, তো নামতে তো হবে আধুনিক। তো দিদি, তোমার কি মনে হয় অনলাইন ব্যবসা করার পর দোকানে যারা দোকানদার আছে তাদের ব্যবসাটা একটু ডাউন হয়ে গেছে, খারাপ হয়ে গেছে? তোমার কি মনে হয়? হ্যাঁ, একটু তো অফলাইনে এফেক্ট তো পড়েইছে, সবই ঘরে বসে পেয়ে যাচ্ছে, তারা কেন আসবে বেকার, একটু তো এফেক্ট পড়েইছে। দিদির কাছ থেকে আমরা একটা ভালো জিনিস জানলাম, যে অনলাইনে রেডিমেড অর্ডার দেওয়া যায়, টেলারিং তো হবে না, টেলারিং করতে গেলে কিন্তু অনলাইনে করে শুনেছি, অনেকে নাকি অনলাইনেও টেলারিংটা করছে। আচ্ছা, তা আমি সেইভাবে এখনো অনলাইনে টেলারিংটা করতে পারিনি, তো দেখা যাক কি হয়। দিদির কাছ থেকে আমাদের জানার আছে, যারা নতুন এই লাইনে আসবে, গার্মেন্টস এর লাইনে যারা দোকান করবে, তাদেরকে কি সাজেশন দেবে? তুমি অবশ্যই কাজটাকে ভালোবেসে করবে। আচ্ছা, আর তুমি তোমার মানে কি ডিমান্ড, কোন এলাকায় কি ডিমান্ড, সেগুলো তোমাকে ভালো করে আগে খোঁজ নিতে হবে, সেই কাস্টমার রেঞ্জ বুঝে তারপরে তোমাকে এগোতে হবে। ধৈর্য তো অবশ্যই ধরতে হবে, ঠিক পারবে। আর কি বলবো, কারণ এখন অফলাইন অনলাইন সবসময় সমান, মানে কাস্টমার দেখে, আর সেই দেখে তারপরে ডিসিশনটা নেয় কোথায় কিনবো না কিনবো। সুতরাং সতর্ক সবসময় থাকতে হবে, আর পরিশ্রম তো আছেই। তাহলে একটা কথা আমরা সার কথা আজকে বুঝে গেছি, জীবনে যদি তোমাকে এই গার্মেন্টস এর লাইনে বা যে কোনো কাজে তোমাকে যদি আসতে হয়, তোমাকে চেষ্টা করে যেতে হবে, ফল একদিন ঠিক মতোই পাবে, এবং অবশ্যই সৎ পথে সেই চেষ্টাটা করতে হবে। ব্যবসা করতে গেলে তো একটা ক্যাপিটালের দরকার। তো তুমি যে নতুন ব্যবসাটা যখন শুরু করলে, বাড়িতে যখন করতে তখন তো তোমার নিজস্ব বাড়ি ছিল, লাইট ছিল, এগুলো তোমাকে লাগেনি। তো দোকান করতে গেলে তো তার একটা ইনভেস্ট আছে, সেই ইনভেস্টমেন্টের টাকা তুমি কিভাবে কালেক্ট করেছো, জোগাড় করেছো কিভাবে? পুরোটাই কি তোমার নিজে? না না, পুরোটাই আমার না, কিছু আমার ছিল, আর আমার এক বোন আমাকে টাকা দিয়েছে। আচ্ছা, আর আমি একটা ব্যাংক লোনে অ্যাপ্লাই করেছিলাম, সেই সময় সেটা পেয়ে গেছিলাম। সবটা মিলিয়ে, আর ঘরের তো কিছু ছিল, সব মিলিয়ে কাজটা করেছি। আবার যে যার জায়গায় সে তার ফেরত দেওয়াও হয়েছে। বাহ। তাহলে দিদির কাছ থেকে আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি, যে পরিবারকে তুমি কি বলো, পরিবার পাশে থাকলে তুমি অনেকটা এগিয়ে যেতে পারবে? অবশ্যই। আমার ফ্যামিলি আমার পেছনে ছিল, বন্ধু বান্ধব ছিল, নাহলে সম্ভব ছিল না অন্য জায়গায় গিয়ে এতটা পুরো মার্কেট সার্ভে করা, সব জায়গায় ঘোরা, এগুলো সবাই ছিল বলে আমি করতে পেরেছি। নিশ্চয়ই আমার ইচ্ছাটা তো ছিলই, আর কিছুটা তো ভগবানের দান, উনি সাহায্য করেছেন, পেয়েছি, প্রচুর সাহায্য পেয়েছি, আমার ফ্যামিলি আমার পাশে সবসময় ছিল। তাহলে তো একটা তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতেই হয়েছে, এই যে কোনো ধরো ফেস্টিভ্যালে তখন তো রাত হয়ে যায়, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, বাড়িতে গিয়ে কোনো সমস্যা হয় না? কারণ এখন তো অনেকে শুনেছি ঘর আর বাইরে তারা একসাথে সামাল দিতে পারছে না, তোমার ক্ষেত্রে অসুবিধা না? এতদিনকার অভিজ্ঞতা, আর কোনো সেরকম কোনো অসুবিধা হয় না। ঘরের কাজ করেই আমি বাড়তি টাইমটাই এইগুলো করেছি, আগে ঘরের কাজ আমার যেটুকু যা করবার। না, এই যে মানে ফেস্টিভ্যালের সময় তো তোমার 10টাও ঢুকেছি এবারে, বাড়িতে কোনো সমস্যা? না না না, কোনো অসুবিধা নেই, মেয়েকে জানানো হয়ে যায় আজকে রাত হবে, বা রাত হলে ওই ফোন করে, কি গো না আছি, কাস্টমার আছে, যাচ্ছি, ব্যাস ওইটুকু। তাহলে তুমি তোমার প্রথম মানে দোকান কত সালে শুরু করেছিলে? বাড়িতে 2008। আজকে 2025, 2025-এ তোমার নিজের দোকান। তুমি কি সফল কাজের জায়গায়?
ওই সময়টা যখন শুরু করেছিলাম, আজকে আমার নিজের দোকান হয়েছে, সেই জার্নিটা দেখলে তো কর্মজীবন আমি সফল, আমি করতে পেরেছি। তোমার 2008-এর আগে তাহলে তুমি হাউস ওয়াইফ ছিলে, তাই তো? হঠাৎ করে কেন তুমি ব্যবসায় এলে? সেই সময়টা কিছুটা দরকার ছিল, আর কিছুটা আমার ইচ্ছা ছিল যে আমাকে কিছু করতে হবে, দাঁড়াতে হবে নিজের পায়ে। তো সব মিলিয়ে এই চিন্তা ভাবনা থেকে এগিয়ে যাওয়া। তো আজকে আমার নিজস্ব শোরুম হয়েছে, কাজ করছি, পরিচিতি হয়েছে, ব্যাস। তাহলে আর একটা জিনিস কিন্তু ওই যে অনেকে শুনি না, সবসময় বলে না যে আমার বয়স হয়ে গেছে, আমার দ্বারা কিছু শুরু হবে না। দিদি কিন্তু প্রথম জীবনটা হাউস ওয়াইফ ছিল, তারপরে দোকান করেছে, মাঝ বয়সে দোকান করেছে। আজকে একটা এজের পরে এসে নিজেকে বলতে পারছি কিন্তু আমি সফল, কর্মজীবনে আমি সফল। সুতরাং শুরু করার কিন্তু কোনো বয়স নেই। তোমার যদি মনে ইচ্ছা থাকে এবং তুমি যদি মনে করো যে আমি কিছু করব, তাহলে এনি টাইম কিন্তু তুমি জীবনে শুরু করতে পারো, এবং অবশ্যই সৎভাবে করবে জীবনে প্রতি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে দিদির কাছ থেকে যা জেনেছি তাতে একটাই কথা বলবো, বয়সটা কোনো ফ্যাক্টর না। যে কোনো বয়সে তুমি সৎভাবে কাজ শুরু করলে তুমি নিশ্চয়ই সফল হবে। এবং এই অনন্যাদের, আজকে দিদি হচ্ছে অনন্যা, এই অনন্যাদের আরো জার্নির কথা শুনতে গেলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো, এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, এবং দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল মাই জলি লাইফ। তাহলে আজকে এই অবধি, নমস্কার, সবাই খুব ভালো থাকবে।